বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বার্তা সংস্থা এপির ফ্যাক্ট চেক এডিটর কদরুদ্দিন শিশির, আপনাদের অত্যন্ত পরিচিত। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাংবাদিক আসিফ বিন আলী। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আসিফ, আপনাকে বিশেষভাবে স্বাগত, আপনি আমাদের সঙ্গে এই সময়টাতে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র থেকে। আমি আপনাদের দুজনের কাছে সূচনা একটু বুঝতে চাইব যে আপনারা আপনাদের অবস্থান, নিজ নিজ পেশাগত অবস্থান থেকে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, রাজনীতির সঙ্গে অবশ্যই অর্থনীতি, সমাজ, অন্যান্য ইস্যুগুলো জড়িত, আপনারা কিভাবে দেখেন, কি দেখছেন আসলে একটু এক ধরনের ওভারভিউ আপনাদের কাছ থেকে আমি বুঝতে চাই। শিশির যদি শুরু করেন। আচ্ছা, ধন্যবাদ চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রার দর্শকদেরকে এবং আপনাকেও এখানে আমন্ত্রণ জানার জন্য। পরিস্থিতিটা আসলে আমাদের চোখের সামনে, আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে এক ধরনের অস্থিরতা আছে সামাজিক, যদিও এটা পলিটিক্যাল অস্থিরতা হিসাবে এখনও গড়ায় নাই, বাট সামাজিক অস্থিরতা কিছু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপরাধ আমরা দেখি। এই অপরাধগুলো আসলে সবসময় বাংলাদেশে ছিল, কিন্তু রিসেন্ট সময়ে আমরা আসলে ডাটা দিয়ে বলতে পারবো না যে এটা গত এক বছর আগে কতটুকু বেশি ছিল, কতটুকু কম ছিল, কিন্তু আমাদের ভিজুয়াল সোশ্যাল মিডিয়াতে কিংবা সোশ্যাল মিডিয়ার বাইরেও আমাদের এক্সপিরিয়েন্সে, ব্যক্তিগত লাইফে দেখা যাচ্ছে যে আমরা আমাদের আশপাশে যাদেরকে চিনি, দেখা যাচ্ছে ওনারা ছিনতাইয়ের শিকার হচ্ছেন কিংবা রাস্তায় কোনো জায়গায় থামায়া কোনো ধরনের হয়রানি করা হচ্ছে। এই ব্যাপারগুলো আমরা হয়তো এক বছর আগে এরকম দেখতাম না, এক্সপিরিয়েন্স শুনতাম না আমাদের আশপাশের মানুষদের কাছ থেকে। সো অ্যানেকডোটাল এবং সার্বিক অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে আমাদের এই মুহূর্তে অপরাধের সংখ্যা বা পরিমাণ বাড়ছে। আচ্ছা, সো এটা আমরা বলতে পারি। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা ব্যাপার এখানে আমাদের মাথায় রাখতে হবে যে এই অপরাধের যেমন মাত্রা বাড়ছে, সোশ্যাল মিডিয়া এখন আমরা অনেকটা ফ্রিলি ইউজ করতে পারতেছি। সো যেটা ধরেন এক বছর আগে এইভাবে মানুষজন ফ্রিলি অনেক কথা বলা, অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করা সোশ্যাল মিডিয়াতে, এটা অনেকভাবে করে নাই, কারণ এক ধরনের আতঙ্ক ছিল নানান ধরনের কে কীভাবে নেয়। পলিটিক্যাল পার্টির ক্যাডাররা যদি দেখা যাচ্ছে সরকারের সমালোচনা হচ্ছে বা সরকার ইভেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্টের ইস্যু, নানান জায়গায় ব্যক্তিগত কিংবা আইনগতভাবে হয়রানির শিকার হওয়ার সংখ্যা থাকায় অনেক সময় অনেকে ব্যক্তিগত নানান নেগেটিভ অভিজ্ঞতা শেয়ার করতেন না। এখন সেটা হচ্ছে হয়তো। সো এইটাও একটা ফ্যাক্টর, যে যেমন আমরা অভিজ্ঞতা থেকে মনে করতেছি বা বুঝতেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, আবার অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে আমরা যেহেতু অবাধে কথাবার্তা বলার সুযোগ পাচ্ছি, সেখানেও এটা একটা ফ্যাক্টর হিসেবে ভূমিকা রাখতেছে যে আমরা অনেক বেশি হয়তো এই ধরনের ঘটনা দেখতেছি। আমি এইভাবে বলতে পারি আর কি দেশের বর্তমান পরিস্থিতি। বাট যাই বলি, কনক্লুশন এটা হবে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই ভালো না, এবং এটার অন্যভাবে যদি আমরা দেখার চেষ্টা করি যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী কী করতেছে। সো যখন এরকমের একটা ঘটনা, কোনো একটা ধরেন যে একটা ধর্ষণের ঘটনা ঘটলো বা নারী হয়রানির ঘটনা ঘটলো, এইরকম একটা খবর ভাইরাল হলো, কিংবা র্যান্ডম একটা মব ভায়োলেন্সের ঘটনা আমরা অনেকগুলো দেখতেছি রিসেন্টলি। সো একটা ঘটনা ঘটার পরে এটা নিয়ে যখন রিপোর্ট হচ্ছে বা এটার কালপ্রিট কারা, এদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতেই মানুষজন করতেছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এই ঘটনাগুলোর এক্সাম্পলারি কোনো ব্যবস্থা নেওয়া, দৃষ্টান্তমূলক মিনিমাম কোনো ব্যবস্থা নেয় না, তাকে দেখা ছাড়া আমরা। হ্যাঁ, আমি এরকম একটা ঘটনা ছাত্রলীগ এক সময় করতো আর পুলিশ তাকে দেখতো। রাইট, আমি একটা ঘটনা বলতে পারি। এই অগাস্ট বা সেপ্টেম্বর মাসে সম্ভবত, আমি এক্স্যাক্টলি সময় মনে নেই। সো বেশ কয়েকটা নারী হয়রানির ঘটনা ঘটে ঢাকায়, শ্যামলীতে, তারপর হচ্ছে কক্সবাজারে। তো এই ঘটনাগুলো যারা ঘটায়, র্যান্ডম ভিডিও ভাইরাল হতে থাকে যে কোনো একজন মহিলা দাঁড়িয়ে আছেন, নারী দাঁড়িয়ে আছেন রাস্তায়, তাকে যৌনকর্মী বা এরকমের নানান ধরনের কি দিয়ে ট্যাগ দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে, পিটানো হচ্ছে। হয়রানি মানে কি একদম ডিরেক্টলি পিটানো হচ্ছে। সো এই ভিডিওগুলো 2-3টা কেসে আমি প্রথম এই লোকগুলোর আইডেন্টিফাই করে সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুকে পোস্ট করছিলাম যে এই হচ্ছে এই লোক, তার হিস্ট্রি হচ্ছে এরকম কয়েকটা ঘটনা সে রিসেন্টলি ঘটাইছে। দেখা গেল যে একটা ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছিল, 3 নম্বর যে ঘটনাটা আমি করছিলাম, বাট প্রথম 2টা ঘটনায় এই যে কালপ্রিটদের আইডেন্টিফাই করার পরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। সর্বশেষ গতকাল দেখলাম যে
একসাথে কয়েকজনকে এরকম মব ভায়োলেন্স করা কয়েকটা ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনী ধরছে। গত 2-3 দিন আগে বোধহয় একটা মিটিং হয়েছে সরকারের মন্ত্রিসভার বা আর অন্যান্য এজেন্সির, তো ওখানে কিছু শক্ত ডিসিশন নেওয়ার কথা শুনছি আমরা। তো এরপরে এই গ্রেফতারগুলো দেখলাম। ওই লোক গত 5 মাস ধরে নানান ধরনের ওই যে মব মানে জড়ো করে কিংবা সে একা স্টাম্প দিয়ে নারীদেরকে পেটাচ্ছে এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে নিজেই ছড়াচ্ছে গর্ব করে, এবং অন্যদেরকে আহ্বান করতেছে এইভাবে নারীদেরকে দেখলে যাদেরকে যৌনকর্মী মনে হবে, যারা রাস্তায় বেপর্দা থাকবে তাদেরকে এইভাবে পিটাইতে হবে। এই লোক বাইরে আরেকটা প্রবণতা ইদানিংকালে আছে যে পুরুষ আর নারীর বাইরে অন্য কোনো মানুষের অস্তিত্ব স্বীকার করা হবে। রাইট, সেটা তো আছে। সেটা নিয়ে নানান ধরনের ডিবেট আমাদের সোসাইটিতে দেখি যে অস্তিত্ব স্বীকার যারা করেন তাদের ব্যাপারেও দেখা যাচ্ছে এক ধরনের নেগেটিভ কেসে। সো আমরা যদি ওইটাতে না গিয়ে জাস্ট আইন শৃঙ্খলা পরিস্থিতির মাঠের বাস্তবতা দেখি, যে এই লোক যে 5 মাস আগে একদম নারীদেরকে পিটিয়ে রাস্তায় তারপর সেই ভিডিও আপলোড করে তার সোশ্যাল মিডিয়াতে মানুষকে আহ্বান জানাচ্ছিল যে তোমরা এরকম করো, এবং সেটা ইমানের দাবি। এই কথাগুলো এক্স্যাক্টলি এভাবে তার সোশ্যাল মিডিয়াতে ছিল। সেই ভিডিও 5 মাস ধরে থাকার পরেও আমরা যারা একটু ডিজিটাল ভেরিফিকেশন বা অনলাইন সার্ভেলেন্স করি তাদের পক্ষ থেকে এগুলো পাবলিকলি জানানোর পরেও গ্রেফতার হইতে হয়েছে তাকে সরকারের বিশেষ ডিসিশনে, যেখানে মন্ত্রিপরিষদ বসে বা আইনশৃঙ্খলা বাহিনীর মানে চিফরা বসে যে মিটিং করে এই লোককে গ্রেফতার করা হচ্ছে বা এরকম কয়েকজনকে। এইটা তো আসলে এক্সপেক্টেড না। তো 5 মাস আগে যেই লোক এই ধরনের ঘটনা করে সে পার পেয়ে গেছে, এরপরে 5 মাসের ঘটনা তো আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ঘটনা বারবার ঘটতেছিল। তো আমার কাছে মনে হয় যে আইনশৃঙ্খলা বাহিনীর বা রাষ্ট্রের সরকারের জায়গা থেকে যথাযথ পদক্ষেপ এইসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য নেওয়া হয় নাই। কেন হয় নাই সেটা নিয়ে হয়তো আরও বিস্তারিত আলাপ করা যেতে পারে, বাট আমি এটলিস্ট বলতে পারি যে নেওয়া হয় নাই। আমি আপনার কাছ থেকে শুনবো আরও। আসিফ বিন আলী, আসিফ একটু আপনার কাছ থেকে শুনতে চাই সামগ্রিক পরিস্থিতি, যদিও শিশির খুবই ফোকাস অন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এবং অন্যান্য ইস্যুতে, আমি একটু সামগ্রিকভাবে বুঝতে চাই আপনি কি মনে করছেন। ধন্যবাদ জিলুর ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং শিশির ভাই আপনাকেও আপনাদের সাথে কথা বলতে পেরে ভালো লাগছে। এই মুহূর্তে আমি যেটা বুঝি বাংলাদেশে একটা আমরা অ্যাজ আ সোসাইটি ট্রমার মধ্য দিয়ে যাচ্ছি, এবং এই ট্রমাটার আমি যদি বলি একটা এন্ট্রি পয়েন্ট হচ্ছে যে বিগত 10 বছরের এবং আওয়ামী লীগের যদিও সময়কাল 15 বছরের, বাট 2014 পর থেকে যে ঘটনাগুলো ঘটেছে, অগণতান্ত্রিক এবং নিপীড়নমূলক মানবাধিকার বিরোধী যে অবস্থানগুলো ছিল, তার প্রেক্ষিতে তো আমাদের সোসাইটি খুবই একটা কম্প্রেসড অবস্থার মধ্যে ছিল। এবং 5 আগস্টে যখন এই অবস্থা থেকে আমরা একটু বের হলাম একটা সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে, তার পরবর্তী সময়ে অলরেডি একটা ট্রমাটাইজ সোসাইটি অনেক এক্সপেকটেশন নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছিল, এবং সেই এক্সপেকটেশনটা পূরণ করার দায়িত্ব ছিল সরকারের। এবং আমরা দেখতে পেলাম এই যে বৃহত্তর ট্রমাটাইজড সোসাইটির এই যে প্রত্যাশাগুলো, এগুলো পূরণ করার জন্য যারা দায়িত্বে আসলেন তারা ঠিক সফলভাবে সেই কাজগুলো ডেলিভার করতে পারছিলেন তাও না। আবার আমরা ইতোমধ্যে দেখতে পেলাম যে সমাজের মধ্যে কিছু বর্গ, কিছু পলিটিক্যাল এবং রিলিজিয়াস গ্রুপ, সেটা ব্যক্তি হিসেবে এবং কখনো কখনো গোষ্ঠী হিসেবে, তারা এই যে দুর্বলতার সুযোগ, রাষ্ট্রীয় দুর্বলতার সুযোগ নিয়ে তাদের নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য একদম মাঠে উঠে পড়ে লাগলো। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশে যদি সেই অর্থে বলি, একমাত্র একটা ইনস্টিটিউশনালি ফাংশনাল রয়েছে, সেটা হচ্ছে মিলিটারি। মিলিটারির বাইরে যদি আমরা দেখি যে জুডিশিয়ারি, পুলিশ, সিভিল ব্যুরোক্রেসি, এই প্রত্যেকটা ইনস্টিটিউশন অত্যন্ত ভঙ্গুর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই ইনস্টিটিউশনগুলোর যাদের দায়িত্ব হচ্ছে যে মানুষের নিরাপত্তা প্রদান করার জন্য নিরাপত্তা প্রদান করা, তারা যখন এই কাজগুলো করতে যাচ্ছেন, তারা তখন নানা বর্গের, সেটা রাজনৈতিক এবং ধর্মীয় উভয় বর্গের বাধার মুখোমুখি হচ্ছে। এবং এইরকম একটা অবস্থায় যে জিনিসটা ঘটে, এটা একটা বয়লিং পট। আসলে এই মুহূর্তে বাংলাদেশের সোসাইটি আমরা একটা বয়লিং পটের মধ্যে আছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তি বা গোষ্ঠী নিজে একত্রিত হয়ে নিজের পক্ষে একটা বৈধতা উৎপাদন করতে পারে, সেটা ধর্মীয় হোক বা রাজনৈতিক হোক, সে অন্য যে দুর্বল তার উপরে অ্যাটাক করছে, তার উপরে আঘাত করছে। অন্যদিকে রাষ্ট্রের যখন দায়িত্ব এই দুর্বল মানুষদেরকে নিরাপত্তা দেওয়া, এই যে সবল গ্রুপগুলোর
কাছ থেকে, সেটা গিয়ে রাষ্ট্র নানা ক্ষেত্রেই দুর্বলতার পরিচয় দিচ্ছে। এখন আমি এখানে আসলে কাউকে দায়ী করতে চাচ্ছি না আলাদা করে, কারণ এটা এখন আমাদের ওভারঅল সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে, এবং এই সিচুয়েশনে আমাদের এই ট্রমা উত্তর বেড়ে যাচ্ছে। তো ফলে আমরা দেখতে পাচ্ছি যে যখন ধর্ষণের অভিযোগগুলো আমাদের সামনে আসছে, আমরা প্রচণ্ড শক পাচ্ছি। আমাদের সামনে যখন ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটছে, আমরা প্রচণ্ড শক পাচ্ছি, কারণ অ্যাজ এ সোসাইটি আমরা একটা ইনসিকিউরিটির মধ্য দিয়ে যাচ্ছি যে আমাদের নিরাপত্তা কে দিবে, কিভাবে দিবে, কেন দেওয়া হচ্ছে না, কেন এই ঘটনাগুলো ঘটছে। তো এই জায়গা থেকে আমি বলবো যে সরকারের দিক থেকে আরও অনেক কিছু করার রয়েছে, করা উচিত, এবং বিশেষ করে তাদের এই অবস্থার পরিবর্তন ঘটবে না যদি না তারা পুলিশের ওপরে পুলিশকে ব্যাক টু দ্য ওয়ার্ক নিয়ে আসে, যদি না তারা সিভিল ব্যুরোক্রেসিকে আন্ডার স্ট্রং কমান্ডে নিয়ে আসে, এবং হচ্ছে যে জুডিশিয়ারিকে তার নিজের মতন কাজ করতে দেয়। আমরা আরও একটা প্রবণতা এই সময় সোসাইটিতে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের সামনে কোনো রোড ম্যাপ আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ এই যে এই সিচুয়েশন, এটা থেকে উদ্ধারের উপায় কি? আমরা দেখতে পাচ্ছি যে দলীয় প্ল্যাটফর্মগুলো থেকে, সেটা যেমন ধরেন মানে বিএনপি অথবা জামায়াত এবং অন্যান্য ওদের জায়গা থেকে অনেকে ইলেকশনের দাবি করছে, অনেকে ডিলেড ইলেকশনের দাবি করছে। সরকারের জায়গা থেকে সরকারের একদম প্রধান যিনি, তিনি একটা ইলেকশনের কথা বলেছেন যে এই সময়ের মধ্যে একটা ইলেকশন দেওয়া যায়, কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি সেই সরকারেরই অন্য অনেক সদস্যবৃন্দ এইটার সাথে কন্ট্রাডিক্টরি মতামত দিচ্ছেন। সো তার মানে হচ্ছে আমরা অলরেডি একটা বয়লিং পটে আছি, এবং আমাদের সামনে কোনো নির্দিষ্ট ওয়ে আউট এখন পর্যন্ত দেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, আমাদের টার্গেট হচ্ছে আগামী 1 বছরের মধ্যে এই সংস্কারগুলো করে এইভাবে ইলেকশনগুলো দিয়ে আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ব্যাক করব। তো এই যে পলিটিক্যাল অনিশ্চয়তা মানুষের মধ্যে আছে, কিন্তু এর মধ্যে আমরা যে জিনিসটা, যেটা শিশির ভাই বলছিলেন, যে এই রাজনৈতিক অস্থিরতার বাইরেও একটা সামাজিক অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি, এবং এই অস্থিরতাটা নানা নামে আসছে। তার মধ্যে একটা সব থেকে কমন নাম হচ্ছে তৌহিদি জনতা। আমরা ইতোপূর্বে দেখতাম যে হচ্ছে যখন মানে আওয়ামী লীগ যখন সরকারে ছিল, তখন হচ্ছে যে আওয়ামী লীগের যখন দলীয় পান্ডারা, ছাত্ররা বিভিন্ন জায়গায় আক্রমণ করতো, হ্যাঁ, তারা তখন তাদের মতন করে এটাকে মানে স্বাধীনতার পক্ষের শক্তি বলতো। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই তৌহিদি জনতার একটা আবির্ভাব। এখন এই যে তৌহিদি জনতা বা সংক্ষুব্ধ মুসলিম জনতা, এইটা আমাদের সোসাইটিতে একটা অত্যন্ত অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন একটা জিনিস জিলুর ভাই আমাদেরকে মনে রাখতে হবে যে মানে সাধারণভাবে এটা মুসলিম জনতা না, সাধারণভাবে কিছু কিছু উগ্র মানে ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা বা অন্য চেষ্টা? জিলুর ভাই চমৎকার একটা প্রশ্ন করছেন। মানে তৌহিদি জনতা এই শব্দটা সংজ্ঞা দেওয়াটা খুব জরুরি। মানে এর মধ্যে কারা কারা পড়ে, এদের কি উদ্দেশ্য এবং কিভাবে কাজ করছে। আমরা এক্ষেত্রে কয়েকটা ঘটনা একটু দেখতে হবে। আমরা যদি প্রাইমারিলি দেখি যে দিনাজপুর এবং জয়পুরহাটে যে ফুটবল বন্ধ করা হয়েছিল, কিংবা অভিনেত্রী মেহজাবিন, পরিমণি বা অপু বিশ্বাসকে যখন একটা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বাধা দেওয়া হয়, সেখানকার যখন আমরা তৌহিদি জনতার ফরম্যাট দেখি, আমরা দেখব যে সেই ফরম্যাটে বিভিন্ন দলের লোকজন ছিলেন। সেখানে চরমনায়ের লোকজন ছিল, সেখানে হেফাজতের লোকজন ছিল, আবার সেখানে সাধারণ মুসল্লিরাও ছিল। এইটা হচ্ছে একটা ফরম্যাট। ওকে, এবার একটা আসি আমরা আরেকটা ফরম্যাট, যেটা খুব রিসেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসিফ নামে যে ছেলেটা, আসিফ অর্ণব, একটা মেয়েকে উত্ত্যক্ত করলো, করে তাকে জেলে নেওয়া হলো। তাকে উদ্ধার করার জন্য যে তৌহিদি জনতা আসলেন, হ্যাঁ, আপনি যদি আবার এইটার ডাইমেনশন দেখেন, এটার মধ্যে কিন্তু সাধারণ মুসল্লি ওই রকমভাবে নাই। এটার মধ্যে অন্য পলিটিক্যাল পার্টিগুলোর লোকজন আমরা কম পাচ্ছি, কিন্তু এটার মধ্যে আমরা চিহ্নিত কিছু লোকজনকে পাচ্ছি যারা অনলাইনে এবং অফলাইনে হেট স্পিচ, সন্ত্রাসবাদী কার্যক্রম এবং হচ্ছে যে এইটা রিক্রুটমেন্টের সাথে জড়িত, যেইটা ইতোমধ্যেই শিশির ভাই, তার আমি বলবো যে তার জীবনের রিস্ক নিয়ে তিনি এই কথা হচ্ছে যে প্রথম সংবাদ মাধ্যমে বলেছেন, এবং আমি তার সাহসের আসলেই প্রশংসা করি। যে এইটা অত্যন্ত জরুরি আমাদেরকে পার্থক্য করা, যে তৌহিদি জনতা যেটা ইন জেনারেল মব আকারে হচ্ছে, আরেকটা হচ্ছে একটা গ্রুপ যারা এই তৌহিদি জনতার নামটাকে ব্যবহার করছে কি কারণে, ছদ্মবেশ ধরার জন্য, নিজেদের পরিচয় প্রকাশ করতে চাচ্ছে না তারা, কিন্তু তারা নিজেদের যে ক্ষমতা রয়েছে এই ক্ষমতাটা দেখাতে চাচ্ছে, এবং তারা এই ক্ষমতা দেখায় নিজেদের উদ্দেশ্য সাধন করার জন্য তাদের তো একটা বৈধতা লাগবে। এখন তাদের তো আইনগত বৈধতা নেই, তাহলে বৈধতা কোত্থেকে নিচ্ছে? তারা তখন ইসলাম থেকে বৈধতা নেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ আমরা যে তৌহিদি জনতার বর্গটাকে দেখছি, এই বর্গের এই যে নুয়ান্স ব্যাপারগুলো রয়েছে, এটাকে আমাদেরকে দেখেই মন্তব্য করতে হবে যে এই মুহূর্তে বাংলাদেশে যেমন
অনেক জায়গায় সংক্ষুব্ধ মুসলমানরা তাদের নিজেদের হতাশা থেকে বা পুরনো প্রত্যাশা পূরণ হয়নি সেখান থেকে অ্যাক্ট করছেন। আবার আমরা দেখতে পাচ্ছি কিছু নির্দিষ্ট গ্রুপ অনলাইন এবং অফলাইনে বিভিন্ন জায়গায় এই যে তৌহিদি জনতার নাম নিয়ে ছদ্মবেশে থানা ঘেরাওয়ের মতন কাজ করছেন, র্যাবের হেডকোয়ার্টার ঘেরাওয়ের মতন কাজ করছেন, এবং তারা নানা রকম জায়গায় হচ্ছে যে নারীদের উপরে সহিংস আচরণে অংশগ্রহণ করছেন। ব্যাপারটা এখন এরকম দাঁড়ায় গেছে যে বাংলাদেশের এই তৌহিদি জনতা যদি নারীদেরকে কোনো রকমে ঘরে আটকায় ফেলতে পারে তাহলে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে, আমাদের ইকোনমি সলভ হয়ে যাবে, আমাদের গণতান্ত্রিক প্রবলেম সলভ হয়ে যাবে, দেশে খিলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে। তো এই ব্যাপারটাকে একটু প্রশ্নের সামনে আনাটা খুব জরুরি বলে আমার মনে হয়। তবে আরেকটা ছোট্ট একটা জিনিস বলি, এই মুহূর্তে আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা, কয়েকটা কিন্তু বড় ঘটনা ঘটেছে। একটা আমরা মাঝখানে দেখলাম যে হোটেলগুলোতে গরুর মাংস দিতে হবে বলে আন্দোলন। তারপরে আমরা দেখলাম যে ডেইলি স্টার এবং প্রথম আলোর সামনে একদল লোক গিয়ে গরু জবাই করবে বলে আন্দোলন শুরু করলো। এখন একটা ক্যাম্পেইন চলছে যে পহেলা বৈশাখের যে সময়টা, সেই সময়ে তারা জিয়াফত করবে এবং হচ্ছে যে বিভিন্ন জায়গায়। এখন আপনি যদি দেখেন, মানে আমরা যারা অনলাইনে গবেষণা করি এই কাজগুলো নিয়ে, আমরা দেখতে পাচ্ছি একই ফেস, একই ধরনের লোকজন, এরা এই জিনিসগুলো অর্গানাইজ করছে এবং সেখানে সাধারণ মুসল্লিদেরকে, সাধারণ ধর্মপ্রাণ মানুষদেরকে মানে ইসলামের কথা বলে, ধর্মের কথা বলে এইগুলোর সাথে বৃহত্তরভাবে যুক্ত করার চেষ্টা করছে। কিন্তু এদের উদ্দেশ্য যদি আমরা দেখি, উদ্দেশ্যটা একটাই, সেটা হচ্ছে যে আমি এক্সিস্ট করব, তুমি এক্সিস্ট করবা না, দ্যাটস ইট, ক্লিয়ার। মানে লাইনটা এখানে একদম পরিষ্কার। এবং এইটা হচ্ছে যে একটা অত্যন্ত চরমপন্থী একটা মানে হচ্ছে যে ওয়ে, একটা সমাজের যে বহু মত, বহু পথ রয়েছে সেটাকে আটকে শুধুমাত্র একটা বর্গের ক্ষমতা চর্চার মাধ্যমে সেখানে নিয়ন্ত্রণ করা। এবং এই পুরো প্রক্রিয়ায় শিশির ভাই যেটা বলেছেন যে, এবং আমি তার সাথে যুক্ত করছি, যে সরকারকে আরো বেশি মানে কর্মঠ হওয়া জরুরি ছিল, আরো বেশি উদ্যোগী হওয়া জরুরি ছিল। দুঃখজনকভাবে সেটা হয়নি এখন পর্যন্ত। কিন্তু আমরা আশা করি যে মিটিংটার কথা শিশির ভাই বললেন, এবং আমি মাহফুজ উপদেষ্টা ওনার একটা স্ট্যাটাস দেখছিলাম, সেখানেও তিনি মেনশন করেছেন যে একটা মিটিং করেছেন এবং সেখানে তারা বলেছেন, দৃঢ় নির্দেশনা দিয়েছেন, সেটার এখন বাস্তবায়ন হবে। কারণ আমাদেরকে ফাইন্ড আউট করে সেপারেট করতে হবে যে সাধারণ মুসল্লি কোনটা, আর সাধারণ মুসল্লির নাম ব্যবহার করে এই যে গুটি কয়েক মানুষ যারা সন্ত্রাসবাদী কার্যক্রম করছে তাদেরকে কিভাবে, তাদের হাত থেকে কিভাবে বৃহত্তর সমাজকে রক্ষা করা যায়, এই ব্যাপারটায়। জি, শিশির আপনি শুনছিলেন এবং আপনার প্রসঙ্গও আসলে, আপনি সাম্প্রতিককালে কিছু কিছু বিষয় আইডেন্টিফাই করেছেন সোশ্যাল। তো আমি একটু আপনার কাছে থেকে শুনতে চাই, আপনি এই প্রসঙ্গটা, এই বিষয়টা কীভাবে দেখেন, কি হচ্ছে আসলে আপনার দৃষ্টিতে? আচ্ছা, আসিফের সাথে একমত যে ওই যে দুইটা বর্গ তৌহিদি জনতার, একটা হচ্ছে যে স্বতঃস্ফূর্ত ব্যাপার আছে কিছু কিছু ক্ষেত্রে, এবং এটার আরেকটা ডাইমেনশনও আছে। ধরেন যে দুই একজন অভিনেত্রীর কথা বলা হলো, বা তাদের বিভিন্ন কার্যক্রম উদ্বোধন, তাদের কোনো একটা শো বন্ধ করে দেওয়ার ব্যাপারগুলো, এখন এইটার সাথে একটা পলিটিক্যাল ব্যাপারও আছে। যে বাংলাদেশে বিগত 15 বছরে দেখা গেছে যে বিভিন্ন সেক্টরের মানুষদের মধ্যে যে আওয়ামীকরণ, যেটা অ্যাকচুয়ালি মানে এরকম সোসাইটি ডিভাইডেড হয়ে যায় না সাধারণত, কোনো একটা সভ্য সোসাইটি এরকম ডিভাইডেড হয়ে যেতে পারে না পলিটিক্যাল দুইটা ব্লকে, কিন্তু এটা হয়ে গেছিল যে কেউ আওয়ামী লীগের পক্ষে আর কেউ আওয়ামী লীগের বিপক্ষে। সো বিনোদন জগতের অনেক তারকা আওয়ামী লীগের পক্ষে চলে গেছে নানান কারণে, বা ব্যবহৃত হয়েছেন আমরা বলতে পারি এটা। সো তাদের আইডেন্টিটির সাথে একটা ফেসিস্ট আওয়ামী আইডেন্টিটি, মানে আওয়ামী ফেসিস্ট আইডেন্টিটির একটা লিঙ্ক আছে দেখে অনেক সময় অনেকে এটা নট অনলি তৌহিদি জনতা, এটা ধরেন যে সাধারণ অনেকেও এটা প্রতিবাদ বা প্রতিরোধ করছেন বলে আমি কিছু কিছু জায়গায় আমরা জানি। আচ্ছা, এইটার বাইরে ওইটার সাথে আবার তৌহিদি জনতা বা বলতে যেটা ধর্মীয় একটা চিন্তা বা ধারণা থেকে এগুলোর প্রতিরোধ করার ব্যাপারও ঘটছে। আমরা জানছি এরকম বিভিন্ন নাটক বা হচ্ছে ইভেন অন্য ধর্মের না, ইসলাম ধর্মের নানান সেক্ট, তাদের এক পক্ষ আরেক পক্ষের বিভিন্ন প্রোগ্রাম বন্ধ করে দেওয়া, গুড়িয়ে দেওয়া, মাজার কিংবা হচ্ছে এরকম আরও অনেক কিছু ঘটছে। তা এখানে প্রবলেমেটিক জিনিসটা হচ্ছে যে যারা দুইটাই প্রবলেমেটিক, একটা হচ্ছে যে মব সৃষ্টি করে এখানে যদি কোনো নির্দিষ্ট গ্রুপ কোঅর্ডিনেটেড ওয়েতে কোনো ফায়দা হাসিল করার জন্য, গ্রেটার পলিটিক্যাল ফায়দা হাসিলের জন্যও যদি না করে থাকে, এরকম র্যান্ডম মব সৃষ্টি করে আওয়ামী লীগকে দমন করা হোক, আর হচ্ছে আপনার ধর্মীয় চিন্তাভাবনা থেকে কোনো কাউকে যদি প্রতিরোধ করা হয়, এগুলো সবই ঠিক না, আইনগত দিক থেকে এগুলো খারাপ, এগুলো আমাদের বন্ধ হওয়া উচিত। সভ্য সমাজে এইভাবে আসলে কোনো অপরাধী হোক আর নন অপরাধী কাউকে ডিল করা যায় না। কিন্তু
এর চেয়েও খারাপ যেটা সেটা হচ্ছে যে এই তৌহিদি জনতার একটা ভেইল ব্যবহার করে কিছু নির্দিষ্ট যেটা কথা আছে বললেন যে একটা পোস্টের কথা আমি বিভিন্ন সময় এই ঘটনাগুলো আমরা অবজার্ভ করি। সো রিসেন্ট কয়েকটা ঘটনায় দেখা গেলো যে ভিডিওগুলো দেখলাম, বিভিন্ন ভিজুয়াল দেখে তারপরে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট কয়েকজন লোক, এটা আমি 3 জনের কথা প্রথমে লিখছিলাম আমার পোস্টে, বাট সেটা এখন 5 থেকে 6 জনে চলে গেছে। তো এই 5-6 জন লোককে দেখা যাচ্ছে যে অ্যাটলিস্ট 6টা ঘটনায়, আমি 3 জন লোক 3টা ঘটনায় আমি আইডেন্টিফাই করছিলাম, বাট এরপরে আরও কিছু মানে ওই পোস্টের পরে আরও কিছু ফুটেজ আসতেছে কিংবা আমিও সময় নিয়ে দেখতেছি। তো অ্যাটলিস্ট 6টা ঘটনায় 5 থেকে 6 জন লোককে দেখা যাচ্ছে কমন ব্যানার হচ্ছে তৌহিদি জনতা, মিছিল বা স্লোগান হচ্ছে তৌহিদি জনতা, যে আমরা তৌহিদি জনতা হয়ে এখানে নামছি, এটা স্বতঃস্ফূর্ত ভাইব দেওয়া। কিন্তু বাস্তবে হচ্ছে যারা এখানে লিড দিচ্ছে, যারা মাইক নিয়ে ঘুরতেছে, যারা মিছিল দিচ্ছে, যাদের হাতে এটার যারা লিড দিচ্ছে দেখা যাচ্ছে ভিডিও দেখে, ঘন্টার ভিডিও অনলাইনে আছে এসব এক একটা প্রোগ্রামে, তারা নিজেরাই এগুলো প্রচার করছেন তাদের নানান পেজ থেকে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে, কিংবা তাদের বিভিন্ন সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছেন, খুবই অর্গানাইজ একটা মুভ। এই জিনিসটাই হচ্ছে ইম্পর্টেন্ট যে এই তৌহিদি মানে জনতার বা তৌহিদি মব যদি বলি, এর একটা অংশ হচ্ছে কোঅর্ডিনেটেড হচ্ছে বলে মোটামুটি আমরা কনফার্ম। এখন কারা কোঅর্ডিনেট করতেছে এইটা হচ্ছে আরেকটা কোয়েশ্চেন। সো এখানে আমার 3 জন ব্যক্তি যাদেরকে আমি আইডেন্টিফাই করছিলাম প্রথমে, এদের মধ্যে একটা কমন ট্রেন্ড আমি দেখি যে তাদের সোশ্যাল মিডিয়ার বর্তমান যে কার্যক্রম বা তারা সোশ্যাল মিডিয়াতে যে অ্যাক্টিভিজম করেন, সেটা বিশেষ করে একজনের নাম যদি আমি বলি, এখানে নাম বলতে পারি যে আতাউর রহমান নামে একজন ব্যক্তি বিক্রমপুরী। তো ওনার সোশ্যাল মিডিয়া কার্যক্রম হচ্ছে এরকম যে প্রকাশ্যে মানুষ হত্যা করার জন্য আহ্বান জানানো। ব্যাপারটা এমন না যে প্রকাশ্যে হত্যা করা যায় এটা বলা। একটা জিনিস বলেন যে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের জিনিস মানে ফেসবুকে বা এক্সে এগুলো থাকে কিভাবে? আচ্ছা, এগুলো তো জেনারেলি থাকার কথা না। হ্যাঁ, জেনারেলি তো এই ধরনের কন্টেন্ট থাকার কথা, কিন্তু সেটার আবার নানান লুপহোল আছে সোশ্যাল মিডিয়াগুলোর। প্রথমত ধরেন যে আমি একটু আপনাকে আবার দৃষ্টি সরিয়ে দিলাম না, আপনি যেটা না ঠিক আছে, এটা কারণটা হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়াগুলো সরিয়ে ফেলে, এগুলো যারা প্রচার করেন তারাও জানেন, ফলে তারা এই যে শব্দটাকে যাতে আইডেন্টিফাই না করা যায়, বানানটা চেঞ্জ করে দেওয়া, নানান ধরনের টেকনিক কি করা। এর বাইরেও আছে যে ফেসবুকের বা এক্সের যত সময় যাচ্ছে তারা তত ম্যানুয়াল লেবার বা সাপোর্টটা কমায় দিচ্ছে, মানে হিউম্যান ইন্টেলিজেন্সের চেয়ে তারা বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ডিপেন্ড করতেছে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমন অনেক ক্ষেত্রে ভালো রেজাল্ট আপনাকে দিতে পারে, কিছু ক্ষেত্রে আপনাকে সেই কাঙ্ক্ষিত রেজাল্ট নাও দিতে পারে, বিশেষ করে যখন কোনো একটা জিনিস নতুন করে ডেভেলপ করে। সো এইটায় আমার কাছে এই দুইটার কম্বিনেশনে মনে হচ্ছে অনেক কিছু তারা আইডেন্টিফাই করতে পারতেছে। আচ্ছা, তো আতাউর রহমানের অ্যাক্টিভিটি হচ্ছে, বা তার সাথে আরেকজনের অ্যাটলিস্ট অ্যাক্টিভিটি হচ্ছে যে তারা প্রকাশ্যে মানুষ হত্যার আহ্বান জানাচ্ছে। বিষয়টা এমন না, কিছু আছে যে ফতোয়া, ধর্মীয় জায়গা থেকে কিছু কিছু বিষয়ে ধরেন যে ফতোয়া দেওয়া, যে এই বিষয়ে ধর্মের ভার্ডিক্ট হচ্ছে এটা। যেমন ধরেন যে ধর্ষণের ক্ষেত্রে ইসলামিক যে রুলিংগুলো আছে, এর মধ্যে চূড়ান্ত রুলিংটা হচ্ছে এরকম যে ধর্ষণের যে বা ধর্ষণ কিংবা মিউচুয়াল কিতেও মানে অ্যাডাল্টারিতে, এখানে যে ছেলেকে কিংবা মেয়েকেও যদি ধর্ষক হয় তাহলে ছেলেকে একদম পাথর মেরে মারা, এরকম আর কি। সো এইটা তো ইসলামের রুলিং। আমরা যারা কি বলবো ধর্মে বিশ্বাস করি, তারা মনে করি যে ওকে ইসলামিক স্টেট হইলে এরকম ব্যাপারটা হয়তো হইতে পারে, আমরা এটা ইসলামের রুলিং হিসেবে এটা মেনে নিলাম। কিন্তু এটা কি বাংলাদেশে বাস্তবায়ন করা হচ্ছে? কিংবা যদি কেউ এখন বলে সোশ্যাল মিডিয়াতে গিয়ে যে হ্যাঁ এইরকম এটা ইসলামের রুলিং, সো এখন হচ্ছে যে রেপ করা মানে ধর্ষণে অভিযুক্ত একজনকে পাওয়া গেছে, ওকে এইভাবে মেরে ফেলার যদি আহ্বান জানা হয়, এটা তো ডিফারেন্ট জিনিস। একটা ইসলামিক রুলিং বা ধর্মীয় একটা অপিনিয়ন, সেইটাকে যদি আপনি বাস্তবায়ন করার জন্য অ্যাক্টিভিজম করেন, আপনি প্রকাশ্যে এটা নিয়ে মানুষকে উস্কায়া দেন, এবং উস্কায়া দিচ্ছেন কোথায়, এমন না যে ধরেন নির্দিষ্ট কোনো একটা বদ্ধ পরিসর, মানে ধরেন যে রুদ্ধদ্বার কোনো একটা জায়গায় যেন 5-10 জন বসছে এরকম না, আপনি একদম পাবলিকলি এটা হওয়ার সমস্যাটা হচ্ছে যে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ধরেন যে আমরা কম এডুকেটেড, তারপর আমরা কম ক্রিটিক্যাল, এরপরে হচ্ছে ধর্মীয় জায়গাতে আমরা ম্যাক্সিমাম মানুষ ক্লিয়ার না। আমরা দেখি যে দাড়ি টুপি কিংবা একটু ভালো কোরআন শরীফ পড়তে পারেন এরকমের বা কিছু ফতোয়া দেন, তাদেরকে আমরা আলেম মনে করি, এইভাবেই আমরা। সো এরকমের যে কোনো একজন যদি একটা আলেমের রূপ নিয়ে এসে এই কথাগুলো বলে, তা আমাদের আনক্রিটিক্যাল
কম শিক্ষিত সাধারণ মানুষ যারা ধর্মীয় আবেগে অনেক ভরপুর কিন্তু নলেজ নাই, এটাকে ক্রিটিক্যালি দেখার কি নাই। আবার বর্তমান পরিস্থিতিতে হচ্ছে দেশের আইনশৃঙ্খলা ভালো না, সরকার অনেক কিছুতে নিয়ন্ত্রণ রাখতে পারতেছে না। এমন একটা সিচুয়েশনে যদি এই আহ্বানগুলো জানানো হয় তাহলে শত শত এরকমের বিভ্রান্ত যুবককে পাওয়া যাইতে পারে যারা এসে এই আহ্বানগুলো বাস্তবায়ন করে ফেলতে পারে। সো এটা হচ্ছে প্রবলেম। আপনি দেখবেন যে এই এই কাজগুলো তারা করে যাচ্ছে, ফলে তাদেরকে আমার ওই নির্দিষ্ট কিতে আমি উগ্রপন্থী কিংবা জঙ্গি হিসেবেই আইডেন্টিফাই করছি। সো এটা নিয়ে অনেকের আবার আপত্তি যে আপনি কাউকে জঙ্গি বলবেন কেন। এখন জঙ্গি বলার ব্যাপারটা আসলে আমি এভিডেন্স দিয়ে যে তার কার্যক্রমটা মানুষ হত্যায় উস্কানি দেওয়ার একই কথা, এই কাজগুলো করতেছে, ফলে তাকে জঙ্গি। এখন এখানে আরেকটা প্যাটার্ন আছে যে এই যে 3 জন লোকের কথা বললাম, তারা সোশ্যাল মিডিয়াতে বর্তমানে যেমন জঙ্গি অ্যাক্টিভিটির সাথে অ্যাটলিস্ট 2 জন জড়িত উগ্রপন্থার কাজের সাথে, তাদের বিরুদ্ধে আবার হাসিনার সময়ে একাধিক মামলা ছিল এই ধরনের কার্যক্রমের অভিযোগে। সো এই দুইটা মিলিয়ে আমরা এটা বলতেছি না যে শেখ হাসিনার সময়ে কারো বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে, বিশেষ করে পলিটিক্যাল বা এই ধরনের রিলিজিয়াস ইস্যুতে জঙ্গির মামলা, সবগুলোকে আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি না। আমরা একটু সন্দেহের দৃষ্টিতেই দেখি যে শেখ হাসিনার সময় পলিটিক্যালি মোটিভেটেড অনেক চার্জ অনেকের বিরুদ্ধে দিয়ে এবং ডিসপ্রপোর্শনেট 100% যে সব হয়েছে সেটা এক্স্যাক্টলি, এটা আমার কথা যে তাদের সাথে তাদের কার্যক্রম বর্তমানে দেখা যাচ্ছে যে জঙ্গি কার্যক্রমের সাথে কার্যক্রম হিসেবে আপনি প্রতিপন্ন করতে পারেন তাদের কাজকে। আবার এর আগেও তাদের হিস্ট্রি আগের সরকারের আমলেও দেখা যাচ্ছে যে এরকম। সো দুইটা করবোরেট করলে এটা বুঝেই যাচ্ছে যে তারা আগে থেকে কিংবা কোনো গুরুত্বপূর্ণ কিংবা কোনো সংগঠিত জঙ্গি গ্রুপের সাথে তারা কানেক্টেড, এবং তারাই আসলে তৌহিদি মব হয়ে হাজির হচ্ছে বিভিন্ন জায়গায়, যেখানে সাধারণ অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছে। সো আসিফ, একটু আপনার কাছ থেকে শুনতে চাই, যেহেতু এই বিষয় নিয়ে আপনি কাজ করেন, গবেষণা করেন, যে আসলে পরিস্থিতিটা কি, মানে যতটা বলা সম্ভব আজকের বাস্তবতায় সেটুকু আমি আপনার কাছ থেকে শুনতে চাই। এবং এর সঙ্গে যেটা আমরা এর আগেও আলোচনা করছিলাম যে দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন চাওয়া, নির্বাচনকে ডিলে করবার চেষ্টা, নতুন রাজনৈতিক দল গঠন, আবার এদের পেছনে বা সরকারের পেছনে তাদের ফিলোসফার হিসেবে আমরা দেশে বিদেশে অনেককে দেখছি, তারা এগুলো করছেন। কেউ এই আইডিয়াগুলোকে আবার ডিসিমিনেট করবার কাজে বেশ অ্যাক্টিভ। সব মিলে আপনি আসলে কি দেখছেন, একটু যতটা বলা সম্ভব আমি সেভাবেই শুনতে চাই আপনার কাছে। যদি আপনি শিশির থেকে একটু নিরাপদ, মানে শিশির যতটা আপনি বলছেন ঝুঁকিতে আছে, আপনি খানিকটা নিরাপদ দূরত্বে আছেন ধরে নিচ্ছি আমরা, তারপরও শুনি। জিলুর ভাই, আমি চেষ্টা করব যতটুকু একাডেমিক ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে বলা যায়। মূল যে জিনিসটা যেটা শিশির ভাই বলছিলেন যে বাংলাদেশে জঙ্গি ব্যাপারটা নিয়ে রাজনীতি হয়েছে, এবং এই রাজনীতিটা মানে সব দলই করেছে। এই রাজনীতিটা বিএনপি করেছে, এই রাজনীতি আওয়ামী লীগ করেছে। এবং আমরা দেখতে পাই যে বাংলাদেশের যে জঙ্গি কার্যক্রমের ব্যাপারটা, সেটা হচ্ছে যে একটা ফ্রেজ হচ্ছে 1989 থেকে 2000 সাল পর্যন্ত, মানে আমি যেভাবে দেখি সেই সময়টাতে আমরা দেখবো যে সোভিয়েত ফেরত যে বাংলাদেশি যোদ্ধারা ছিল, তারা পরবর্তীতে হচ্ছে যে আহলে হাদিস মতাদর্শের জেএমবি, এরা অনেক অ্যাক্টিভ হয়। আমরা এরপরে দেখি যে 2001 থেকে 5 সাল, এবং এই সময়টাতে আমরা দেখবো যে উদীচির উপরে হামলা, সিলেটের ব্রিটিশ হাইকমিশনের উপরে হামলা, এবং 2005 সালে জেএমবির গ্রেনেড হামলা। এই যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনাগুলো আমরা দেখেছি যে সেই সময় সরকার অস্বীকার করেছে যে বাংলাদেশে কিছু উগ্রপন্থী, আমি কিছু শব্দটা ব্যবহার করছি, কিছু উগ্রপন্থীর লোক রয়েছে যারা সন্ত্রাসবাদী কার্যক্রমের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা দিয়ে, বিকৃত ব্যাখ্যা দিয়ে, সন্ত্রাসী কৌশল ব্যবহার করে একটি উদ্দেশ্য হাসিল করতে চায়। যদি আমি এইটার একটা সংজ্ঞায়ন করি, এখন আমরা পরবর্তীতে এসে দেখছি, মানে 2006 থেকে 12 সাল পর্যন্ত আমরা দেখবো যে বাংলাদেশের সরকারগুলো এই জঙ্গি কার্যক্রমের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা শুরু করে, এবং এই ক্ষেত্রে আওয়ামী লীগ জঙ্গি ব্যাপারটিকে এত বেশি পলিটিসাইজ করে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য, যে মানুষ একটা সময় না জঙ্গি শব্দের উপর থেকে আস্থা উঠে যায়। অর্থাৎ আওয়ামী লীগ দেখা গেল যে তার যে কোনো পলিটিক্যাল অপোনেন্টকে জঙ্গি বলে হচ্ছে ট্যাগ দেওয়া শুরু করলো। এর ফলে কি হলো যে যারা জেনুইন জঙ্গি, এবং আরেকটা পারসেপশনও ছিল যে জঙ্গি দেখালে যে আমি জঙ্গি দমন করছি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে তোমরা আমাকে বা অন্যান্য শক্তিকে, বৈদেশিক শক্তিকে তোমরা আমাকে সহায়তা দাও, কারণ আমি এই ক্ষেত্রে সাকসেসফুল। অ্যাবসলিউটলি, আপনি একদম ঠিক বলেছেন জিলু ভাই, যে এই ঘটনাটাই ঘটেছে। কিন্তু এই ঘটনাটা ঘটার একটা অপকারিতার জায়গাটা কি দেখেন, আমরা দেখতে পাচ্ছি যে সমাজের মধ্যে একটা গ্রুপ রয়েছে যারা অত্যন্ত কট্টরপন্থী এবং সন্ত্রাসী পদ্ধতিতে একটা রাষ্ট্রের পুরো খোলঞ্চ পাল্টে দিতে চায়।
তারা কিন্তু তখন এই যে আমাদের যে আলোচনার টেবিল, এই টেবিল থেকে বাইরে চলে গেল, কারণ এই জঙ্গি শব্দটার বৃহত্তর রাজনৈতিক ব্যবহার আওয়ামী লীগ করলো। তো এর ফলে আমি বুঝতে পারি শিশির ভাই যখন বললেন যে মানুষ এখন এই শব্দগুলো বিশ্বাস করতে চায় না, আমি মানুষের এই অনাস্থার জায়গাটা বুঝতে পারি, কারণ আসলেই এই ব্যাপারটা ঘটেছে। এক সময় জামায়াতের লোককে ধরে বলা হয়েছে জঙ্গি মিটিং করছে, বিএনপির কোনো কর্মীকে ধরে বলা হয়েছে জঙ্গি যোগাযোগ রয়েছে, গোপন কিন্তু meeting যে জেনুই গোপন মিটিং বলতো। তো এখন হিজবুত তাহরীরের বা হচ্ছে যে হুজিবির যে জেনুইন জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত, তখন তো আর তাকে আলাদা করা যাচ্ছে না, কারণ তখন এই যে জঙ্গি ডেফিনেশন এবং বর্গ এত বড় করে ফেলেছিল সরকার। এখন আমরা একটু বাস্তবতায় আসি ভাই, সেটা হচ্ছে 2005-এর পরে, বিশেষ করে 10-এর পরে আমরা যদি জঙ্গি রিক্রুটমেন্টটা দেখি, আমরা দেখব যে ইতোপূর্বে অর্থাৎ 2005-এর আগ পর্যন্ত মূলত গ্রাম অঞ্চলে মাদ্রাসা শিক্ষা ব্যাকগ্রাউন্ডের ছেলেদেরকে হচ্ছে যে অনেকেই রিক্রুট করতো, এবং এই কারণে আমরা দেখলাম যে মাদ্রাসাগুলোকে ডেমোনাইজ করা হয়েছে, মাদ্রাসার শিক্ষার্থীদেরকে ডেমোনাইজ করা হয়েছে, রাষ্ট্রের মেইন স্ট্রিমের সুযোগ সুবিধা থেকে তাদেরকে দূরে রাখা হয়েছে। ওকে ফাইন, 2006-এর পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যারা জঙ্গি রিক্রুট করে তারা আর মাদ্রাসার ছাত্র নিয়ে আগ্রহী না, তারা কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষিত কোটটাই পড়া ছেলে মেয়েদের প্রতি আগ্রহী, বিশেষ করে ছেলেদের প্রতি। এবং ফলে আমরা দেখব যে হোলি আর্টিজানে যখন অ্যাটাক হলো 2016-তে, সেই অ্যাডটাকে দেখেন, এরা প্রত্যেকেই মানে দেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে পড়ে আসা, হ্যাঁ অনেকেই বাইরে থেকে পড়েছে, এবং এরা যে ইসলাম ধারণ করছে বা ইসলাম প্রচার করতে চাচ্ছে, সেইটা হচ্ছে যে ইতোপূর্বের যে জঙ্গি কার্যক্রম তার থেকে একদম আলাদা। এখন ওই যে যেটা আবার বলছি যে আওয়ামী লীগ পুরোটাকে ব্যবহার করলো, কিন্তু আমরা 5 আগস্টের পরে যে জিনিসটা দেখছি, ইতোপূর্বে অনেকেই যারা কারাগারে ছিলেন, আত্মগোপনে ছিলেন, তারা সামনে চলে আসছে এখন 5 আগস্ট পরবর্তী সময়, কারণ হচ্ছে পুলিশের দুর্বলতার কারণে, রাষ্ট্রীয় দুর্বলতার কারণে। এবং গত আমরা যদি 5 মাস দেখি, 5 মাসে যদি আমরা একটু অবজার্ভ করি, এরা বাংলাদেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এরা সভা সেমিনার করেছেন, এবং সেখান থেকে তারা রিক্রুটমেন্টের কাজের সাথে জড়িত ছিল। আমরা অনলাইনে দেখতে পাচ্ছি, মানে আমি নাম বলতে চাচ্ছি না, বাট সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক, সেখানে প্রাক্তন ডাক্তার হোক, এরকম অনেকেই অত্যন্ত হেটি স্পিচ প্রকাশ করছে এবং তারা রিক্রুটমেন্টের কাজের সাথে জড়িত। আমরা ইভেন দেখতে পাচ্ছি একটা নতুন ফিনোমেনা, যে কিছু আলেম ওলামা, সবাই না, কিছু একদম আমি 3 জনের কথা বলবো, কিন্তু আমি আপাতত তাদের নাম বলতে চাচ্ছি না, ইভেনচুয়ালি মানুষ আইডেন্টিফাই করে ফেলবে। এরা আমরা দেখতে পাচ্ছি যে যখন ইতোপূর্বে এদের কিন্তু অবস্থান এই জঙ্গিদের বিরুদ্ধে ছিল, বাট কি এমন ঘটলো যে ইদানিং তারাও তাদের বক্তব্যে এই শাতেমের রাসূলের হত্যা করতে হবে এই প্রেক্ষিতে এসে একই রকমের কথাবার্তা বলছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একদল র্যাডিক্যাল সোশ্যাল মিডিয়াতে রিক্রুটমেন্টের কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক পর্যায়ে হাতে গোনা কয়েকজন ওয়াজ মাহফিলের নামে এই কাজগুলো করছে, এবং তাদের সম্পর্কের মধ্যে, তাদের কথাবার্তার মধ্যে আমরা যদি একটা পিওর কন্টেন্ট অ্যানালিসিস করি, একটা মিল পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, এই বর্গটিকে কি কেউ ব্যবহার করতে চাচ্ছে? যদি ব্যবহার করতে চায়, কেন ব্যবহার করতে চাচ্ছে? তাদের উদ্দেশ্য কি? নাকি এই বর্গই তাদেরকে ব্যবহার করছে যারা এদেরকে ব্যবহার করতে চাচ্ছে? তো এখানে অনেকগুলো ক্রিটিক্যাল প্রশ্ন আছে জিলুর ভাই। তবে আমি যে জিনিসটা বুঝি যে ডেফিনেটলি এই মুহূর্তে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক বর্গ অ্যাক্টিভ রয়েছে। এই রাজনৈতিক বর্গের সবাই যে নির্বাচন চায়, পার্লামেন্টারি সিস্টেমে ফেরত যেতে চায়, তা নিশ্চিত না। এবং তাদের মধ্যে কেউ যদি এই বর্গগুলোকে ব্যবহার করে থাকে, আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই। আবার এই বর্গ এইরকম যে মনে করতে পারে যে আচ্ছা ঠিক আছে, ওরা এখন আমাদেরকে ব্যবহার করতেছে, আমরাও এই সুযোগে নিজেদেরকে অর্গানাইজ করি, সেটাও করতে পারে। ইট কুড বি টু ওয়ে প্রসেস। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোকে, সেটা জামায়াত, বিএনপি, নাগরিক পার্টি এবং অন্যান্য যারা রাজনৈতিক দল রয়েছে, তাদেরকে একটা জায়গায় একমত হতে হবে যে এই যে চরমপন্থী যে গ্রুপটা, তাদের সংখ্যা অত্যন্ত কম, কিন্তু তারা অত্যন্ত ডেঞ্জারাস। বাংলাদেশে আইডিওলজিক্যালি 100 জন অ্যাক্টিভ যদি চরমপন্থী থাকে, তাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে দেশের ন্যাশনাল সিকিউরিটিকে থ্রেটের মধ্যে ফেলবার জন্য। এই জায়গাটাতে বাংলাদেশে পলিটিক্যাল পার্টির, গভর্নমেন্টকে সাহায্য করতে হবে এবং গভর্নমেন্টকেও পলিটিক্যাল পার্টির সাহায্য নিতে হবে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা ইতোপূর্বে দেখেছি এই জঙ্গি শব্দ ব্যবহার করে করে বাংলাদেশের যে শান্তিপ্রিয় আলেম ওলামা শ্রেণী রয়েছে, বাংলাদেশের যে বৃহত্তর মুসলিম জনগোষ্ঠী রয়েছে,
তাদেরকে দূরে ঠেলে রাখা হয়েছে, নেগেটিভভাবে প্রেজেন্ট করা হয়েছে। আমাদেরকে এই আলেম ওলামাদের সাথে এঙ্গেজ হতে হবে, কারণ আপনাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশে যদি ইসলামী চরমপন্থার প্রথম প্রতিরোধ করে থাকে আলেম ওলামারাই করেছিল প্রথমে, কারণ তারাই এটাকে ইসলামের অপব্যাখ্যা হিসেবে প্রেজেন্ট করেছিল। কিন্তু আমাদের রাষ্ট্রীয় ব্যর্থতার কারণে আমরা এই উদারনৈতিক এই চিন্তাশীল আলেম ওলামা শ্রেণীকে মানে সলিউশনের অংশ করতে পারি না, আমরা তাদেরকে প্রবলেমের অংশ করে দূরে ঠেলে দিচ্ছি। সো আমাদের একটা বৃহত্তর সামাজিক ডায়ালগ দরকার, যেখানে সেটা সেকুলার পার্টি হোক, ইসলামিস্ট পার্টি হোক, আলেম ওলামা হোক, তাদেরকে একসাথে আসতে হবে। এই যে নির্দিষ্ট গ্রুপ যারা চরমপন্থার মাধ্যমে দেশের সামগ্রিক অবস্থার পরিবর্তন করে দিতে চায়, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। আরেকটা ব্যাপার ভাই, আমি যেটা আপনার মাধ্যমে একটু সামনে আনতে চাচ্ছি, একটু ছোট করে আসিফ, ছোট্ট করে, যে আমরা ইদানিং একটা জিনিস খেয়াল করছি, কিছু সাংবাদিক খুব এবং তাদের কয়েকজন, তাদের যদি আমরা লেখাপত্র একটু দেখি, এটা উঠে পড়ে প্রমাণ করার চেষ্টা করছে যে বাংলাদেশের সব জঙ্গি নাটক হয়েছে। হ্যাঁ, আমার এই উদ্দেশ্যটা নিয়েও প্রশ্ন রয়েছে যে এই ধরনের মানে টার্গেটেড রিপোর্টিংয়ের অলওয়েজ একটা অবজেক্টিভ থাকে, এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের নিজেদের মধ্যে যে পূর্বের যোগাযোগগুলো দেখি, পূর্বের লেখাপত্রগুলো দেখি, তার মানে কি ব্যাপারটা এরকম ঘটছে যে হাতে গোনা 2 থেকে 3 জন সাংবাদিক, কয়েকজন ধর্মপ্রচারক এবং এই কয়েকজন এক্সট্রিমিস্ট, তারা একত্রিত হয়ে কোনো একটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য একসাথে কাজ করছে কিনা, যদি করে থাকে এটা আইডেন্টিফাই করার দায়িত্ব সরকার। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় যে সরকারকে সর্বোচ্চ সহায়তা করার মানে জন্য এগিয়ে আসা উচিত বাংলাদেশের অন্যান্য যে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো রয়েছে এবং বাংলাদেশের বিএনপি বা অন্যান্য পলিটিক্যাল পার্টি যেগুলো রয়েছে। ধন্যবাদ। শিশির, ক্লোজিং রিমার্কস। আচ্ছা, আমি এখানে একটা কথা বলতে চাই যে আমাদেরকে এই যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করতেছি যে এক্সট্রিমিজম কিংবা জঙ্গিপনার ব্যাপারগুলো, সো এটা আমাদের মোকাবেলা করতে হবে। মোকাবেলা করতে গেলে কিভাবে করতে হবে তা আসলে হয়তো বা এক্সপার্টরা কী করেন, বাট আমরা দুই একটা জিনিস কথা বলতে পারি, দুই একটা জিনিসের, যেটা হলো যে এই জিনিসগুলো করা যাবে না। নাম্বার 1 হচ্ছে এই যে আমার কাছে আজকে একটা SMS বেশ কয়েকজন পাঠাইছেন। তো বিষয়টা হলো যে 2016 সালে একটা ছেলে, 16 বছর বয়সী একটা ছেলেকে, তার নাম হচ্ছে খালেদ সাইফুল্লাহ সামথিং, এটা মাদ্রাসার ছাত্র। সো তার বয়স তখন 16 বছর, তাকে জঙ্গি হিসেবে ধরে নেওয়া হয়। এখন আমি পার্সোনালি এটা ভেরিফাই করি নাই যে ও আসলে জঙ্গিপনার সাথে জড়িত ছিল নাকি না, কিন্তু যদি হয়েও থাকে, একটা ছেলে যে আন্ডার এজ, অনেক কিছু সে বুঝে না, তাকে যে কাউকে এরকমের বয়সে যে কেউ ব্যবহার করতে পারে। সো তাকে যদি যথাযথ এডুকেশন কাউন্সেলিং করা হয় তাহলেই এনাফ, তাকে আপনি ওই রাস্তা থেকে সরায় আনতে পারবেন। এখন এই ছেলেটাকে আজকে বা গতকালকে ওকে জামিন দেওয়া হয়েছে 16 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 8 বছর সে জেলে ছিল হাসিনার আমল থেকে। এখন আজকে তাকে জামিন হওয়ার পরে তার ওইসব মামলায় কোনো মামলা ছাড়াই আবার জেলগেট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সো এইটা হচ্ছে একটা প্রবলেম। এটা প্রবলেমটা কি, যে আপনি আইনকে তার মতো করে কি না করে, আপনার যদি আইন প্রয়োজন পড়ে শক্ত করেন, চেঞ্জ করেন, কিন্তু যে আইনটা আছে সেই আইনকে তার মতো করেই ব্যবহার করতে দিতে হবে, আইনের মতো করে। আপনি যে একাধিক মামলা তার বিরুদ্ধে আছে, সেটা মামলা ফেক কিনা আমরা জানি না, যদি একদম সঠিক মামলাও হয়, সেটা জঙ্গিবাদের সাথে জড়িতও থাকে, সে যখন আদালতের মাধ্যমে জামিন পাচ্ছে, জামিন পাওয়ার পরে তাকে নতুন কোনো মামলা না, এমনিতেই জাস্ট আপনি র্যান্ডম তাকে আবার ওখান থেকে জেলগেট থেকে গ্রেফতার করতেছেন। সো এইটা তো আইনের ডিউ প্রসেস না। সো আইনের প্রসেসের ল্যাপস ঘটিয়ে এর আগে জঙ্গিবাদকে ওয়েপনাইজ করছিল আগের সরকার, এবং এইটার কারণে সাধারণ মানুষের কাছে জঙ্গিবাদ শব্দটা এখন কাছে খেলো। আমি লিখতেছি যে অমুক জঙ্গি, তার প্রমাণ সহ দিচ্ছি, মানুষ এসে অনেকে কমেন্ট করতেছে, শত শত মানুষ আমার বিপক্ষে, কারণ যে তুমিও জঙ্গি কার্ড খেলতেছো, তুমি হাসিনার মতো এটা করতেছো। এটা সো মানুষের মধ্যে যে এই মানুষগুলো সবাই যে জঙ্গি তা না, সবাই যে অপরাধী তা না, তাদের কাছে মনে হচ্ছে যে জঙ্গি কার্ডটা ব্যবহার করে অনেকে মানুষকে নিপীড়ন করে। এইটা যাতে আমরা এটা থেকে বের হয়ে আসতে পারি, যদি এটা থেকে বের হয়ে আসতে পারি, তাহলে রিয়েল জঙ্গি যারা রিয়েলি আসলে ইসলামের নাম ব্যবহার করে, তৌহিদি জনতার কথা ব্যবহার করে, ভেল ব্যবহার করে, তারা সমাজে অশান্তি করতে চায়, তাদেরকে আসলে আমরা চিহ্নিত করতে পারবো এবং ব্যবস্থা নিতে পারবো। সো এইটা হচ্ছে আমার জাস্ট ক্লোজিং রিমার্ক। আসিফ বিন আলী। শিশির ভাইয়ের সাথে আমি পুরোপুরি একমত। আমাদেরকে এই ব্যাপারটা অত্যন্ত সিনসিয়ারলি ডিল করতে হবে। রাষ্ট্রকে হিউম্যান রাইটসের সবগুলো প্যারামিটার মেনটেন করতে হবে। এটা মনে রাখতে হবে যে একটা ছেলেকে জঙ্গি বলে তাকে ডিহিউম্যানাইজ করা যাবে না, ইভেন যদি তার ওই কার্যক্রমে জড়িত থাকার
প্রমাণও থাকে, তারপরেও তাকে হিউম্যান রাইটসের মাধ্যমেই, হিউম্যান রাইটসের ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেই তার সাথে ডিল করতে হবে। আমরা জিল্লুর ভাই সব থেকে বড় ভুলটা কোন জায়গায় হয়েছে জানেন বিগত 15 বছরে? সেটা হচ্ছে যে এই জঙ্গি নাটকের যেমন একটা রাজনৈতিক ব্যবহার ঘটেছে, আর একটা জিনিস ঘটেছে হচ্ছে এইখানে মানবাধিকারের কোনো তোয়াক্কা করা হয়নি কোনো রকমের। এবং এর ফলে মানুষের মধ্যে কিন্তু এই যে শব্দগুলো নিয়ে মানে সন্দেহ তৈরি হচ্ছে। এখন সরকার যদি এটা নিয়ে কাজ করতে চায়, এবং সরকারের ডেফিনেটলি এটা নিয়ে কাজ করা উচিত, কারণ এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির একটা ইস্যু, কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে যে একটা ছেলে যখন এই ধরনের উগ্রপন্থার দিকে যাচ্ছে, তার জন্য দায় শুধু সেই ছেলের না, একটা সোসাইটিরও। চার্লস ডিকেন্স যেটা একটা সময় বলেন যে তার একটা লেখায় গ্রেট এক্সপেকটেশনে, যে আমাদের কোনো ছেলে যদি বখাটে হয়ে যায়, তার দায় ওই বখাটে ছেলের শুধু না, একসাথে সমাজের। এই বৃহত্তর রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমাদেরকে অপারেট করতে হবে। যে একজনকে আমি জঙ্গি বলে গ্রেফতার করলাম, কিন্তু তাকে আমি ডিহিউম্যানাইজ করবো, তাকে আমি তার মানবাধিকার দিব না, তাকে বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের জন্য রাষ্ট্র উদ্যোগ নেবে না, এটা করা যাবে না। আইনের মাধ্যমে এই প্রক্রিয়াটাকে সামনে নিতে হবে, এবং যাদের ডিরাডিক্যালাইজ হয়ে সমাজে ফেরত আসার সুযোগ রয়েছে তাদেরকে এই সুযোগটা দিতে হবে। আর যারা সরাসরি মানে একদম অপরাধের সাথে জড়িত, ফৌজদারি অপরাধের সাথে জড়িত, তাদের সেই আইন অনুযায়ী বিচার করতে হবে। কারণ আপনাকে মনে রাখতে হবে, যে কোনো ধরনের চরমপন্থা সমাজে তখনই বিকাশ লাভ করে যখন সেই সমাজে আইনের তোয়াক্কা করা হয় না, আইনের শাসন থাকে না। এবং ওই সমাজে এই মানে মানুষদেরকে তখন এই যে চরমপন্থীরা, তারা বলে যে আচ্ছা আমরা যখন আসবো আমরা আরো কঠিন আইন দিব, আমরা আরো কঠিন শাস্তি দিব, এবং এগুলো সব সলভ করে দিব। তো ফলে এটাকে শুধুমাত্র যে লিগালি ডিল করতে হবে তা না, এটাকে আইডিওলজিক্যালিও ডিল করতে হবে। আলটিমেটলি জিলুর ভাই, আমি আমার ক্লোজিং রিমার্কটা এখানেই টানবো, সেটা হচ্ছে যে বাংলাদেশ একটা বহুত্ববাদী সমাজ। আমাদের সমাজে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বহু যুগ যুগ ধরে একসাথে বসবাস করেছে। মুসলমানদের মধ্যেও নানা গ্রুপ রয়েছে, নানা ফিরকা রয়েছে। একজন আরেকজনকে অনেক সময় অপছন্দ করতে পারেন, পছন্দ করতে পারেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন আরেকজনকে মেরে ফেলার এই যে আগ্রাসী চিন্তা, এইটা এখন যেভাবে কিছু ছোট ছোট গ্রুপ কাজ করছে, তারা কোনোভাবেই আমাদের বৃহত্তর মুসলিম সমাজের বন্ধু নয়। এরা আমাদের বৃহত্তর মুসলিম সমাজ এবং বাঙালি সমাজ এবং অবাঙালি সমাজ যারাই এখানে রয়েছে, তাদের প্রত্যেকের শত্রু। আমি শেষ করবো এইটা বলে, সেটা হচ্ছে যে এই ব্যাপারটাতে একটু নজরদারি বাড়ান, এই ব্যাপারটাতে রাজনৈতিক দলগুলোর সাথে এঙ্গেজ হন, বিশেষ করে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সাথে এঙ্গেজ হন। কারণ ইসলামপন্থী দলগুলো কিন্তু এই ক্ষেত্রে সব থেকে বড় আমাদের হচ্ছে যে কি বলবো, যে প্রোটেক্টর, মানে তারা এই জঙ্গিদেরকে প্রতিরোধ করতে সামনে এগিয়ে আসতে পারবে। এবং যেটাই করেন না কেন, মানবাধিকার লঙ্ঘন করেন না, কোনোভাবেই না। এটা হচ্ছে যে একটা বাউন্ডারি মার্ক, এটা ক্রস করা যাবে না। ধন্যবাদ। ধন্যবাদ আসিফ বিন আলী এবং কদরুদ্দিন শিশির। দর্শক, কথা হচ্ছিল সাম্প্রতিক নানা বিষয় নিয়ে। দেশে অপরাধ বাড়ছে এবং বারবার এক ধরনের আশঙ্কা আছে, সেই সঙ্গে দেশে নিরাপত্তা ও হুমকির মুখে। সমাধানটা ওনারা অনেকভাবে বলবার চেষ্টা করেছেন এবং সংকটগুলো কোথায় সেটাও চিহ্নিত করবার চেষ্টা করেছেন। একটা হচ্ছে যে দেশের আইনের শাসন, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান শুরু থেকেই বলছিলেন, কিন্তু সেই আইনের শাসন প্রতিষ্ঠাটা আসলে করা যায়নি। দ্বিতীয়ত হচ্ছে মানবাধিকার, সে যেই হোক না কেন, যত বড় অপরাধী হোক না কেন, প্রত্যেকের যেন মানবাধিকারটা সুরক্ষিত থাকে, সুরক্ষাটা দেওয়া যায়, সেই দিকে মনোযোগ দিতে হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওনারা ওনাদের উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই সংকটের একটা বড় কারণ হচ্ছে যে সরকারের দিক থেকে আসলে কোনো রোড ম্যাপ নেই এবং তার গভর্নেন্স অত্যন্ত দুর্বল। সো সব মিলিয়ে যেটা বোঝা যায়, ওনারা দুটো বিষয় অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। একটা হচ্ছে যে এই যে ধর্মীয় উগ্রবাদের যে কতিপয় ব্যক্তির বা গ্রুপের চেষ্টা, এটাকে প্রতিরোধ করবার প্রধান উপায় হচ্ছে দেশের আলেম ওলেমা এবং ধর্মভিত্তিক রাজনীতির সঙ্গে যারা যুক্ত, বিশেষ করে ট্র্যাডিশনাল ইসলামের সঙ্গে যারা যুক্ত, তাদেরকে এনগেজ করা। এবং দ্বিতীয়ত হচ্ছে তাদের সঙ্গে ডায়ালগ করা। এবং দ্বিতীয়ত হচ্ছে যে দেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া যে উত্তরণ, সেটাকে নিশ্চিত করা। এর বিকল্প এই সমস্যার সমাধানের কোনো বিকল্প নেই। এবং সেটা যদি না হয়, তাহলে আসলে দেশ নানা দিক থেকে নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।